ম্যাডাম, ও ম্যাডাম, বাড়ি নেই নাকি স্যার? আছে আছে, ভিতরে মনে হয় গাল গল্প করছে, আওয়াজ শোনা হচ্ছে, শোনো না। কে আছে? আবার এসছো যে? কালকে তো কিছু সব বলে দিলাম। অন্য ব্যাপারে আসছি। তোমাদের বাপু আর ব্যাপার ছাড়ায় না, একটা যেতে না যেতে আরেকটা। পুলিশ স্টেশনে আর মনে হয় কাজ নেই, শুধু আমার পিছনে লাগা ছাড়া আর কোনো কাজ দেখছি না। বলছি এমএলএ বাবুর কোনো খবর পাওয়া গেছে? খবর পাগলি তো জানতেই পারতেন। না না, আমরাও দায়িত্ব ছেড়ে দিছি তো, এর জন্যই। ও তোমাদের দরকারও নেই, আমরা খুঁজে নেবো ওখানে। তা বলছি, আপনার কাছে কি কটকটি আশ্রয় নিয়েছে? মানে বুঝলাম না ঠিক করে। ওই নারকেল বেগমের কাছে যে ছেলেটা কাজ করতো, গলায় গামছা পরে ঘুরে বেড়ায়, ও কি আপনার কাছে এসেছে? হ্যাঁ এসেছে, কেন কি হয়েছে? নারকেল বেগমের সাথে যা টর্চার করেছে, মারধর করেছে, তার জন্য ও দুঃখে যন্ত্রণায় কোথায় যাবে, তাই আমার কাছে এসে ঠাই নিয়েছে। কি হয়েছে? কই, ওকে ডাকো তো। কেন? ওর নামে এফআইআর করা হয়েছে। ও মানে এখন ধরে ধরে কাজ পাচ্ছেন না, আমার পিছনে লাগিয়ে কিচ্ছু করতে পারেননি, এখন আমার অ্যাসিস্ট্যান্ট এখন ওই কটকটির পিছনে লাগা, তাই না? সব বুঝি, এসব নারকেল বেগমের খেল, জানি না। ওইসব কথা না বলে আগে আমার কথা শোনেন। নারকেল বেগমের 40 লক্ষ টাকা সোনা নিয়ে পালিয়েছে। বাহ বাহ বাহ, খুব একটা সুন্দর কথা বললে। কেউ যদি 40 লক্ষ টাকা সোনা নিত, সে কি আর আমার কাছে আসতো? হ্যাঁ, 1 গ্রাম ছেড়ে ও বাগান বাড়ি চলে যেত না? না এতক্ষণ মোটামুটি বোম্বে আমেরিকা চলে যেত। বলছি আপনার সাথে কথা বলার কিচ্ছু নেই, খালি খালি ঝগড়া করে লাভ নেই তো। যার নামে এফআইআর হয়েছে তাকেই ডাকছি, কটকটিকে ডাকেন। আপনাদের বলা শুধু শুধু কটকটি, বাবা কটকটি একটু এদিকে আয় তো একবারের জন্য। আসি মা। ওরে বাবা, এখান থেকে মা বানিয়ে ফেলেছে। কি হয়েছে? এই দারোগা বাবুরা এসছে, তোর নামে কি উল্টোপাল্টা কথা বলছে? কি বলছে? এদিকে আসো, শোনো। বলেন। কাজটা কি ঠিক কাজ করেছো? কেন, আমি আবার কি করলাম? নারকেল বেগমের বাড়ি থেকে 40 লাখ টাকা সোনা নিয়ে ধাওয়া হয়ে গেলে। উল্টোপাল্টা কথা বলার আর জায়গা পাচ্ছেন না নাকি? দেখো, তুমি ভালোভাবে বলো সোনাগুলো কোথায় রেখেছো। তোমার কোনো শাস্তি হবে না, তুমি সোনাগুলোর খবর বলে দাও। আপনার মাথা ঠিক আছে? কেন এরকম কথা বলছো কেন? নারকেল বেগমের যদি 40 লাখ টাকা সোনা আমি চুরি করতাম, তাহলে কি এখন আমি বেঁচে থাকতাম? মানে? আমি যদি চুরি করতাম, আপনাদের দিয়ে খবর পাঠাতো, এতক্ষণ এসে আমার গলা পাড়ায় জিপ টেনে সিঁড়ি আমার টাকা পয়সা সব নিয়ে যেত। সত্যি করে বলো, টাকা পয়সা কোথায় রেখেছো, সোনা দানা গয়নাগাটি? আপনারাও সত্যি আছেন, 40 লক্ষ টাকা হ্যাঁ নারকেল বেগমের কাছে আছে। ফাজলামি কথা বলবা না, নারকেল বেগমের কাছে টাকা আছে সবাই জানে। ঘোড়ার ডিম আছে, 32,000 টাকা দিয়ে একটা গরু কিনবে, তাই কিনতে পারতেছে না। হ্যাঁ, লোনের টাকা আইনে হাবি জাবি করে এই ভোটে জেতার জন্য ঘর ফর রং টং করেছে, পোস্ট পাস দেশে, নাই তো টাকা পয়সা এখন কিচ্ছু নেই। তাহলে কি আমাদের কাছে মিথ্যে কথা বললো? সত্যি সত্যি বলো, তুমি এখন ফাঁক কাটানোর চেষ্টা করো না। শোনেন, আমি যদি এ বাড়িতে 40 লক্ষ টাকা সোনা দানা নিতাম, তাহলে কি আমি এখানে থাকতাম? এতক্ষণ পগার পার হয়ে যেতাম না? তুমি বাবু বিশাল চালু, তার জন্য বুদ্ধি করেই এখানে আশ্রয় নিয়েছো। আচ্ছা, আপনি বলছেন তো আমি 40 লক্ষ টাকা সোনা চুরি করেছি, তা ওই নারকেল বেগম ম্যাডামরে বলেন যে তুমি যে সোনা কিনেছো 40 লক্ষ টাকার, জিএসটি আলা বিল দেখাও আমারে। বিল লেখা মানে? 1 টাকা 2 টাকা তো না, 40 লক্ষ টাকা সোনা, তাহলে বিল হবে না? বিল অবশ্যই আছে, আপনি বিল নিয়ে আসেন, তারপরে আমি মাথা পেতে নেবো যে আমি চুরি করেছি। তার মানে তুমি বলছো তুমি চুরি করেছো? আরে বাবা, ওনার কাছে কিছু থাকলেই তো চুরি করবো? হ্যাঁ, ভোটে দাঁড়াবে, টাকা পয়সা নাই, এখন বলতেছিল ওনাদের বাড়ির জমির কাগজপত্র দিয়ে ব্যাংকের থেকে লোন তুলে ভোটের সময় খরচা করবে, সেই সব কথাবার্তা চলছিল। এখন 40 লক্ষ টাকার সোনা হারাই গেল। মেইন কথা হচ্ছে ওই বাড়ি ছেড়ে আমি চলে আসি না, এখন ওনার জ্বলন উঠিছে। উনি জানে যে আমি যদি এমএলএ বাবুর স্ত্রীর সঙ্গে মানে সঙ্গে দিই, তাহলে ইনি জিতে যাবে 100%। সেই ভয়তে এখন আমার এখান থেকে খেদানোর জন্য এসব প্ল্যানিং করছে। আমি কি কিছু বুঝি না? আমি কি বাবা হাতে খাই, গলায় গামছা নিয়ে ঘুরতে পারি, কিন্তু আমার মাথায় বুদ্ধি নেই, তা বললে হবে না। বাবারে বাবা, একটু নিঃশ্বাস নিয়ে কথা বল। হ্যাঁ, তখন থেকে এক নিঃশ্বাসে বলিয়ে যাচ্ছিস। সত্যি আপনাদের চাকরিও যে কে দেয় কে জানে। হ্যাঁ, এত টাকা সোনা চুরি হয়েছে, তাহলে হ্যাঁ আপনার বাড়ি এসে কমপ্লেন নিতে হয়েছে না? থানায় গেছিল? না না, আমাদের ফোন করেছিল, বাড়ি আসছি। যে মানুষের 10 টাকা হারাই গেলে ঘর এদিকে তৈরি করে দেয়, সেই মানুষের এত টাকা হারাই গেলে হ্যাঁ এতক্ষণ সবকিছু উল্টোপাল্টা করে দিত। সব ফাজলিমি কথা, আমার এখান থেকে সরানোর জন্য প্ল্যানিং করছে। দেখো দারোগা বাবু, এইবার তো ভোটে আমি জিতবো, নারকেল বেগমের কাজ শেষ। আর তোমরা যে সব ফাজলিমিতি করতেছো না, একটাও এখানে রাখবো না, এমন এমন জায়গায় ট্রান্সফার করবো না, জীবনে মনে করবেন যে কি পাপ করেছি। আরে বাবা, আপনাদের বাড়ি আসছি শুধু এই এক কথাই বলেন। ভালো কাজের জন্য তো কোনো সময় আসো না, আসো আকাশ কুকাজ নিয়ে। বলছি দারোগা বাবু, আপনারা যা বললাম আপনি বিল চেয়ে নিয়ে আসেন। এই শোনো, বারবার এসে আমি খিস্তি খামারে শুনতে পারবো না, আমি তোমার ফোন করবো, চলে আসো। আমার কাছে কোনো ফোন টোন নেই, এই ম্যাডামের কাছে ফোন করলেই হবে। আচ্ছা ঠিক আছে। জ্বালায় যা পড়িছি, এখানে গেলে ও কথা, ওখানে গেলে এই কথা। আমাদের তোমাদের এই দুই ফ্যামিলির মানে ঝামেলা সামলাতে আমাদের ডিউটি পুরো একদম শেষ হয়ে যাচ্ছে, সকালে থেকে বিকেল অবধি। এখনো নারকেল বেগম কি জিনিস জানেন না? আপনাদের রক্ত চুষে খেয়ে নেবে, তো টেরও পাবেন না। মানে বুঝলাম না। মশা যদি মানুষের শরীরে রক্ত খায়, মানুষ টের পায়, কিন্তু নারকেল বেগম যদি মানুষের শরীরে রক্ত চুষে নেয়, ও কেউ টেরও পাবে না। সে আবার কিরকম কথা? বলে দিলাম, মিলাই নিয়েন হিসাব। তাহলে কি ওয়াইফাই এর মাধ্যমে রক্ত চুষে খায়? ওয়াইফাই এর মাধ্যমে খায় কি ব্লুটুথের মাধ্যমে খায়, সে আমি বলতে পারবো না, সময় আসলে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি বিকালের ভিতর ফোন করবো, যদি তোমার কোনো দোষ ত্রুটি থাকে। ঠিক আছে, এখনই তুমি স্বীকার করে নাও। বললাম না আমার কোনো দোষ নেই। ঠিক আছে, আর তুমি এখান থেকে পালানোর কোথাও ব্যবস্থা করবে না, বুঝতে পারিছো? যদি পালাও তাহলে সম্পূর্ণ দোষ তোমার। আর পালায় যাবাই কোথায়? সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, নিউজ পেপার, সব জায়গায় তোমার অ্যাডভার্টাইজ দিয়ে তোমার ধরে নেবো। শোনেন দারোগা বাবু, আমি যদি অপরাধ কাজ করতাম না, আমার বুকের পাতা এত দম নেই আপনার সামনে বসে এইভাবে কথা বলতাম। হ্যাঁ, সেটা ঠিক কথা। তাহলে আপনি ওখানে গিয়ে সব খবর নিন, ওখান থেকে সব হাবিজাবি কাজ হচ্ছে। বলছি, তোমাদের উকিলটা ছেড়ে দিয়েছিলাম, সে আসেনি এ বাড়ি? যে মান মেরেছেন সে এখন ঘুমাচ্ছে। কই, আমরা বেশি মারিনি তো। বললো তো যে মান মেরেছে উঠে বসতে পারছে না। না না, সেরকম তো কিছু করিনি। কে জানে। বলছি, ছেলের এখন অবস্থা কেমন? ডাক্তারের কাছে আছে। কোন ডাক্তার? জগদীশপুরের ডাক্তার। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। কি চালাই যে পরিস্থিতি বলার বাইরে, যার সময় একটু ডাক্তারের কাছে খবর নিয়ে যেতে হবে।
দেখছেন ম্যাডাম নারকেল বেগম কি শয়তান, আমার উপর এখন 40 লক্ষ টাকার মানে জরিমানা লাগাচ্ছে। এক নম্বর অসভ্য বিটি, আর বললে না আমাদের মতন মানুষই জাল টাকা দিয়ে জমি কিনে নেয়, তাহলে বোঝো যে কত বড় শয়তান বিটি। আপনি এ কথা বলছেন, আপনার আজকে একটা কথা বলছি, পাদু থাকে ব্যাঙ্গালোরে চাকরি করে, আর এখান থেকে কলকাতি করে ও চাকরি হোল্ড করে দিয়েছে। তা জানেন কত বড় শয়তান, কত বড় হাতে পাওয়ার। ওইসব পাওয়ার আমাদের কাজ হবে না, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। নারকেল বেগমের কতদূর ক্ষমতা সে আমার মাপা আছে। তুমি সঙ্গে থাকলে আমার আর কারোর দরকার নেই, চিন্তা করবেন না। বলছি বাবা তুমিও চিন্তা করো না, আর তুমি তো চুরি করোনি, খালি খালি তোমার উপর দোষ দিচ্ছে, তাহলে এর ভয়ের কিসের? ভয় করলে কি দারোগাবুর সামনে এসে কথা বলতাম, ঘরে পলায় থাকতাম না কোথাও না কোথাও। হ্যাঁ তা তো ঠিক কথা, আর তোমার চরিত্র তো আমি জানি একদম 100%, তুমি একদম মানে ভালো মানুষ। ভালো কাজ করে তো ম্যাডাম লাভ নেই, সবাই দেখেছেন কাজ ফুরে গেলি, স্বার্থ ফুরে গেলি, এখন চোর বলে সাব্যস্ত করছে আমায়। আরে ওইসব ছাড়ো তো তুমি, চলো চলো খেতে চলো, চলেন। আর একটা ভালো খবর, তোমার ঠাকুমারে প্রায় খুঁজে পাওয়া গেছে। কি বলছেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, তোমার ঠাকুমার হাতে চুড়ি পাওয়া গেছে, আর কিছু সময়ের ভিতরে হয়তো তোমার ঠাকুমাকেই খুঁজে পাওয়া যাবে। তাই যেন হয়, তাই যেন। মালটার আবার জ্ঞান ফিরে যাচ্ছে না তো? না না, সুখীর ঘুম ঘুমাচ্ছে, ঘুমা শালা। তুই যতদিন ঘুমায় থাকবি ততদিন আমার পকেটে টাকা আসবে। তোর বাড়িতে বলিয়েছি তোর সারালাক্স খাওয়াচ্ছি হচ্ছে ভাতের ফ্যান আর বিস্কুট গুঁড়ো। যতদিন বেডে শুয়ে থাকবি ততদিন আমার পকেট ভর্তি থাকবে। শালা সেলাইনের ভিতরে এরপরেতে ফ্যান ভরে দেবো, তার সাথে একটু বাংলা মাল চড়াই দেবো, তারপরে যাই হবে। তোর বাড়িতে তো তোরে ছেড়ে দেছে, এখন তোর দিয়ে আমি এক্সপেরিমেন্ট করবো যে কি করে কি হয়। আর তোর যেসব মাল মেটেরিয়াল খাওয়াইছে এই জন্মে তোর জ্ঞান ফেরবে না। ওই ডাক্তারবাবু আছে নাকি ভিতরে? কে? ডাক্তারবাবুর হসপিটালে ডাক্তারবাবু থাক না তো কে থাকবে শুনি? ভিতরে আসতে পারি? আসো আসো। বলো নাই ক নেই, ঘপ করে ঘরের ভিতর ঢুকে আসে। কি চেঁচাচ্ছিলে কেন? বলছি দারোগাবু আপনি কেন একটু চেঁচাচ্ছিলি যে? চেঁচা আরো দেখি। না মানে ওই আর কি, এমনি মাথা গরম হয়ে গেছে তো, তার জন্য ভাবছি কে না কে। আর মাঝে মাঝে একটা ছেলে এসে আমার ভারী ডিস্টার্ব করে, আমি ভাবছি সেই ছেলেটা। সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেবেন। বলছি এটা এমএলএর ছেলে না? আগে দারোগাবু এর অবস্থা এখন কেমন? আগের থেকে অনেক ভালো। বাড়ি যখন ছিল না মনে হচ্ছিল সে একসাথে 2-3টে রোগ হয়েছে, তো এখন তো মনে হচ্ছে মোটামুটি একটা রোগ একটু কমিছে। মানে এই আগে নাকি পায়খানা করছিল না, আমি তো ভাবছিলাম পাইলসিরও সমস্যা আছে, তো একটু পাইলসির ওষুধও খাওয়াই দিছি। আর এই সেলাইন টেলাইন চলছে, এখন এই হাগাটা ফ্রি হচ্ছে, কিন্তু এই জ্ঞান এখনো ফেরেনি। তা বলছি কি তুমি কি এই রুগীটা ঠিক করতে পারবা? না পারলে বড় হসপিটালে ট্রান্সফার করো। কি যে বলেন স্যার, এর থেকে কত ডেঞ্জার রুগী ঠিক করে দিলাম, আর এটা তো সামান্য কেস, একটু সময় লাগবে এই আর কি। বলছি এর হয়েছেটা কি? আপাতত কোমায় চলে গেছে। এই বয়সী ছেলে পেলে কোমায় কি করে গেল? আমার মনে হয় কি ফ্যামিলির চাপে পড়ে। কিন্তু ওর ফ্যামিলির তো কোনো সমস্যা নেই, টাকা পয়সার সমস্যা নেই, ঝগড়াঝাটি কোনো সমস্যা নেই, তাহলে ওর এরকম হওয়ার কারণ কি? সেটা তো এখন একটা সিটি স্ক্যান না করলে জানা যাচ্ছে না। কিন্তু আমার যা মনে হচ্ছে বিয়ের পরে মানুষের একটা মানসিক অশান্তির সৃষ্টি হয়। আমার মানে এই পেশেন্ট মনে হয় সেরকম মানসিক টেনশনে ভুগতে ভুগতে তার বউর কথা ভাবতে ভাবতে অনেক টেনশন নিয়েছে, তার জন্য ঝপাত করে মনে হয় কোমায় চলে গেছে। না না, অন্য কিছু হবে হয়তো, কোনো কেমিক্যাল খাইয়েছে কি দেখো তো, একটু টেস্ট করে। আগে স্যার কালকে সকালবেলা ব্লাড টেস্টিংয়ে পাঠিয়ে দেবো। এখন ব্লাড টেস্টিং করনি? মানে আর কি ওই সেলাইন চলছে তো, এখন ওই ব্লাড নিলে পরে ব্লাডে আবার অন্য কিছু দেখাবে। অন্য কিছু দেখাবে মানে? মানে ওষুধপত্র যা ওই ইঞ্জেকশন ফিনজেকশন যা দেওয়া হয়েছে তা এখন শরীরের ভিতরে ঘোরাঘুরি করছে তো, রাত্রিবেলা সেলাইনটা বন্ধ করে দেবো, সকাল অবধি ফিল্টার হয়ে যাবে, তখন রক্ত নিয়ে পরীক্ষা করে আপনাকে জানাবো। এখন করলেই ভালো হতো আমার সামনে। বলছি দারোগাবু রক্ত নিয়ে পাঠাতে হবে, আমাদের এখানে তো ল্যাবরেটরি নেই। ঠিক আছে, কালকে সকালে আসবো কেন আমি। আচ্ছা দারোগাবু, এই রুগীটা তাড়াতাড়ি ঠিক হওয়ার দরকার, বুঝতে পেরেছো? আগে ডাক্তারবাবু আমি প্রাণপণ চেষ্টা করছি, তবু আন্দাজ কতদিন সময় লাগতে পারে? ওই ধরে রাখেন মাসখানিক ফাঁসখানিক কিচ্ছু না, 5 দিন সময় দিলাম। এর ভিতরে যদি জ্ঞান না ফেরে তাহলে এখান থেকে আমরা নিয়ে অন্য বড় হসপিটালে অ্যাডমিট করবো, কিন্তু বলে দিচ্ছি। 5 দিনে কোমার রোগী জ্ঞান ফেরানো মানে খুব ক্রিটিক্যাল ব্যাপার। অত শত জানি না, আজকে 4 তারিখ, 9 তারিখ অবধি তোমার টাইম। এর ভিতরে যদি জ্ঞান না ফেরে তাহলে ভাবো তোমার হসপিটাল থেকে তাকে নিয়ে যাবো, আর তোমার উপরে অনেক বড় একটা চার্জশিট তৈরি করবো। আমার পরে চার্জশিট মানে? আমি তো কিছু করিনি। চার্জশিট এই জন্য যে এত সিরিয়াস রুগী তুমি দেখতে পারো না, তবু অ্যাডমিট রেখেছো কিসের জন্য? শুধুমাত্র পয়সার জন্য? তার জন্য তোমার নামে আমি কেস করবো। না না ডাক্তারবাবু টেনশন নেবেন না, 4 দিনের ভিতরে রুগী ঠিক হয়ে যাবে। ঠিক আছে, 9 তারিখের ভিতরে ঠিক চাই, নাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আচ্ছা স্যার, আচ্ছা যা বলছি তাই মনে থাকে, আর কালকে সকালবেলা ব্লাড টেস্টিংয়ে পাঠাও। আচ্ছা চলেন। হ্যাঁ দারোগাবু চলেন। এই শালা তোমার কেস খাওয়াবে মনে হচ্ছে। বাড়ি বসে শালা এতদিন চিত হয়ে পটলের মতন ছিল, তখন শালা যাই কেউ কিছু বলেনি। আমার এখানে কালকে ভর্তি করতে পারলাম না, এখন বলছে 4 দিনের ভিতরে জ্ঞান ফেরতে হবে। আমি শালা ছোটোখাটো ডাক্তার, এত বড় এখন কি করে কি করবো আমি তো কিছু বুঝে পাচ্ছি না। আর এই সেলাইনের ভিতরে ফ্যান দিচ্ছি, এখন ফ্যান দেওয়া যাবে না। আমার যা মনে হচ্ছে এর যদি কেমিক্যাল খাওয়াই থাকে সত্যি, তাহলে এর জ্ঞান ফেরতে গেলেই ওই সেলাইনের ভিতরে কি যেন বাংলায় বাংলা কাটে, শুয়োরে কাটে কচু, মানে এই বোতলের ভিতরে এখন বাংলা মাল চালাতে হবে। তাহলে এর ভিতরে যত মাল মেটেরিয়াল আছে সব কেটে পায়খানা দিয়ে বেরোয় যাবে, তাছাড়া আর কোনো রাস্তা নেই। দারোগাবু আছে মানুষদের 1 সপ্তাহ 2 সপ্তাহ টাইম দেয়, হ্যাঁ
5টা দিন সময় দিয়েছে। 9 তারিখের ভিতরে কি করে ঠিক করবো এখন তো কিছু মাথা কাজ করছে না। আর ঠিক না করলেও জ্বালা। এদের বাড়িতে বলছে আমার ঠিক করো না। এখন কোন পথে হাঁটি? আমার দোকান বাঁচাবো, আমার ক্লিনিক বাঁচাবো, নাকি আমার পয়সা বাঁচাবো? বুঝতেই তো পারছি না কিছু। দেখি এর মারে ফোন করে বলি 10,000 টাকা পাঠানোর কথা, এখনো টাকা পাঠালো না। আর এই ব্যাপার, তাড়াতাড়ি সব বলে দিই। শালা এইসব কেসের জন্য নীতি হয় না, কিন্তু আজকাল রুগীও নাই, আর কি করবো। রিং হচ্ছে, উঠায় না কেন? বলছি তুই হাসছিস, আমার যেদিকে টেনশন হচ্ছে আর তুই হাসছিস। আরে বাবা, এই সর্বপ্রথম একটা কাজ নিজের হাতে করবো, তা কত একটা সৌভাগ্যের ব্যাপার না। আমরা নতুন গ্রামে আইছি, এখানে লোকজন আমাদের চেনে না। যদি আমাদের চোর বলে কেলাই, কারোর বুকের পাটায় ক্ষমতা আছে এই ফড়িংয়ের গায়ে হাত দেবে? কি বলছিস? ঠিকই বলছি। তুই আমার আগে যাবি না তো পিছন পিছন চলো। না না, আমি আগে থাকবো, না হলে নাদন ভাই আমার বলবে যে তুমি কোনো কাজের না। মোবাইলটা বের করো, ওই যে ছেলেটার ফটো, ওই ছেলেটারে খুঁজে বের করতে হবে। বের করছি, দাঁড়া। এবার হাঁটো সামনের দিকে। ওই যেটা লোক আসে রে, দাঁড়া, ওনার কাছে জিজ্ঞেস করি। করো। এই যা, গ্রামের দুটো নতুন বকরা দেখছি যে, এদের কাছ থেকে কিছু মাল করে ঝাপতে হবে। বাবারা, তোমরা কি এই গ্রামে নতুন? আগে হ্যাঁ। তা কার বাড়ি এসেছো শুনি? মানে কারোর বাড়ি না, একটা ছেলেরে খুঁজতে আইছি। কই ফটো টটো আছে কিছু দেখাও। এই যে ফোনে আছে, দেখেন। কই 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 দেখি দেখি। এই দেখেন, চিনতে পাচ্ছেন? 1 নম্বরের শয়তান, শালা কালিয়া নাগ। আমার 2টে মোরগ চুরি করে খাইছে শালা। ফিস্টি পাতায় ওর ফিস্টি, ওর পিন্ডি চটকাবো। শালা এখন অন্য গ্রামে যায় কি কুকীর্তি করেছে কে জানে। বলছি এই মালটা আমি চিনি, এর নাম কালু। তা কি করেছে? বিরাট বড় একটা ঘাপলা করেছে। আমাদের বাড়ি গিয়ে আমাদের বাড়ির ওই বোর্ডের ফ্ল্যাগের থেকে তার ছিঁড়ে নিয়ে এসে। বোর্ডের ফেলাগেতে তার ছেড়ে নিয়ে আইছে, আর তুমি 2-3টে গ্রাম টপকাই আইছো, তাই তো মনে হচ্ছে, তাই তো নাকি? আগে হ্যাঁ। তা বলছি তারের দাম কি প্রচুর দাম নাকি? তার দাম প্রচুর দাম বলে না, আমার বাড়ি থেকে চুরি করেছে, ওরে শাস্তি দিতে হবে। ভালো করে দাও, 1 নম্বরের শয়তান। শালা আমার মুরগি চুরি করে খাইছে হারামজাদা। তা বলছি এর কোথায় পাবো? এর সাথে আর একটা সাদা চুল করে একটা মাল থাকে। এই দুটি হচ্ছে এই গ্রামের হচ্ছে বদমাইশির একদম পোত পাকার হাড়ি। ভাবিছিলাম আমি তোমাদের কাছ থেকে বুঝছো টাকা খসাবো, বাংলা খাওয়ার টাকা, কিন্তু এদের দেখার পরে না আমার শরীরের ভিতরে বাংলা খাওয়ার ইচ্ছা পুরো মরে গেছে। তুমি যদি এদের শাস্তি দিতে পারো না, আমি বলিয়ে দিচ্ছি 2 জনের 200 টাকা দেবো। এই গ্রামে আমার থেকে কিপটে কেউ নেই, কিন্তু এই শালারা যাবার যে জ্বালাইছে না, আর কি বলবো। এই এদের সাহায্য করতে পারলে আমি 200 টাকা দেবো বলছি। টাকা পয়সা দেওয়ার দরকার নেই, বলছি এর সাথে আর একটা সাদা মাল চুল মাথা বললে ওই মালটাও চেনো? চিনি। এই আমি ফটো দেখাচ্ছি, দেখো এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো শয়তানের বাসা। এই দুটো হচ্ছে সারা দেশের বিশ্ব পতাকা। হ্যাঁ, একদম গ্রামটারে ঝঞ্ঝির ঝঞ্ঝির করে তুলিছে। এদের বাড়িটা কোথায়? বাপ মা আছে বাড়ি এদের? বাড়ি যায় কোনো লাভ নাই। হ্যাঁ, 1 নম্বরে হচ্ছে হারামজাদা, এর বাপও এর মাও। এর বাপ হচ্ছে গরুর দালাল। 2 নম্বরই যত কাজ সব এর বাপ করে। এর মা বাড়ির ধারে কেউ গেলি এরকম খাবরায়, হ্যাঁ তার মনে হয় পিত্তি তো গলিয়ে বেরোই যায়। ও সেমনি আমাদের ভয় নেই, খালি বাড়িটা দেখাই দেন। বাড়ি তো দেখাই দেবো, কিন্তু পারবা না, এর বাপ মার সাথে পারবা না। এই বিশাল বিষধর সাপ। তা বাপু এটা সত্যি করে বলো, কেউ ওই প্লাগের তার ছিঁড়ে নিয়ে গেলি এত দূর আসে না? অন্য কোনো ঘটনা নাকি? আপনারা আর কি মিথ্যে কথা বলবো, এই শালা দুটো আমাদের সংসারে আগুন লাগাইছে, বুঝতে পারিছেন? আগুন লাগাবে না? আমার জ্যান্ত 2টে মোরগ খাইয়ে ফেলাইছে শালারা। হ্যাঁ, ফিস্টি মারাইছে। হ্যাঁ, আমাদের মোরগ খাইয়ে ফেলাতে পারছে আর তোমাদের সংসারে আগুন লাগাতে পারবে না? এদের বুঝিস তো ঠ্যাং উপর মধ্যে বাড়ানোর দরকার। বাড়িটা খালি দেখাই দেন। বলছে কি মালগুলো কি করেছে একটু বলো তো আমার দেখি। এখানে ভাবিছি কারোর সাথে কিছু বলবো না, কিন্তু আপনার দেখে মনে হচ্ছে ভালো মানুষ, তাই বলছি। এই গ্রামে যে ঘটক চেনো? ওই নান্টু ঘটক? নান্টু ঘটক কি ঘটক তার নাম মনে নাই আমার। আরে মাথায় টাক করে, তাই তো? একদম একদম। ও শালা একটা বদের হারিয়ার বলে না, মানসির ছল মেয়েরে কি করে বিয়ে দিতে হয়। সত্যিরই মিথ্যে, মিথ্যের সত্যি। এমন যে হকনক করে, যে কটা বিয়ে দিছে একটাও সাকসেস না। সারাদিন বাড়ি হুড়োহুড়ি সব জায়গায় গন্ডগোল শুনতে পারি। এমনকি শালা আমারও বিয়ে দিছিল, আমার বউ টেকলো না। বউ টেকলো না মানে? আর বলিও না, 40 বছর বয়সে বিয়ে থা হচ্ছে না আমার। একটা মানে বিধবালা বউ দেখেছে, তার সাথে বিয়ে থা করেছি। পয়সা করি যা ছিল সব ক্যাশ ফ্যাশ নিয়ে, পরের দিন তার আবার একটা প্রেমিক ছিল, তার সাথে চলিয়ে গেছে। কি বাস যে দেশে তা বলার বাইরে। ওই শালা হচ্ছে আর হারামজাদা। কোনোদিন যদি বাগে পাই না, ওর টাকে আমি হেঁকে দেবো। তাহলে আমরা একদম ঠিক মতন জায়গায় আইছি। বলছি কি, ওই যে বুড়ো আছে না, বুড়োর একটা নাতি নাচে। হ্যাঁ বাবা, সে নাতিনের জন্যই তো গ্রামগঞ্জ গেয়ে বেড়াচ্ছে। ওর নাতি জামাই নাকি 3 লক্ষ টাকা দামের চাকরি করে, যে বাড়ি যায় সেই বাড়ি বলে। বুঝতে পারিস? এই বলে গ্রামের সব মানুষ এখন জ্বলিয়ে পুড়ে মরছে যে এই শালা যত আকাশ কুকাশ করেছে, নাতির জন্য ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিয়েছে। শুনেছি নাকি ছেলেটা খুব ভালো, বিশাল পরিশ্রমী, নাকি সেখানেও নাকি গন্ডগোল খেসখেসি হচ্ছে, তাই জানতে পারলাম। আমরা সেই বাড়িরই লোক। কি বলছো? হ্যাঁ, ওখান থেকে এসেছি। এখন ডিভোর্স হওয়ার পথে পথে এই মেয়ে সংসার কারণে বলছে 6-7 লাখ টাকা চাচ্ছে। 6-7 লাখ? হ্যাঁ, তার জন্য তো এই গ্রামে আসি, তাদের বিষয়ে জানার জন্য যে এরা কিরকম ধরনের মানুষ, মেয়ের চরিত্র কেমন। বাবু শোনো, আমি বলে দিচ্ছি,
ও মেয়ের চরিত্র সেরকম ভালো না। ওই একটু আগে একটা ছেলের ফটো দেখালে না, সাদা চুল, ওর সাথে প্রেম করে। সে খবরটা আমরা জানতে পারিছি, কিন্তু 100% প্রুফ না হলে উকিলের কাছে দেখানো যাচ্ছে না, নয়তো আমাদের টাকা পয়সা খালি খালি চলে যাবে। বলছি কিরকম প্রমাণের দরকার? এমন একটা প্রমাণ বের করে দিতে হবে যে একটা ভিডিও দেখলি পারে মোটামুটি উকিল বাবুর আর কোনো কিছু দেখার দরকার নেই। তাহলে আমার মতো একটা শয়তানি বুদ্ধি আছে। শয়তানি বুদ্ধি না করলে পারে ওদের ধরা যাবে না। কিরকম? ওই যে ওই দুটোর ভিতরে কালামালারটা দেখিস, হ্যাঁ। ওটা হচ্ছে 1 নম্বরে মাতাল। মদের কথা শুনলি না, ঠ্যাং উপর মদিয়ে পাও নিচের মদিয়ে চলে। তারপরে? ওর সাথে যদি কোনো মতে পটাই টটাই ওরে বাংলা খাওয়াতে পারো 4-5টা, তারপরে ক্যামেরা অন করবা আর ওর প্রশ্ন জিজ্ঞেস করবা, ঘ্যাপা ঘ্যাপ মনে কোনো রসকস থাকবে না, সব কিছু সত্যি বলে দেবে। মাত্র 5টা বাংলা খরচা করলেই তোমরা প্রমাণ পেয়ে যাবা। সত্যি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোর সাথে মিটিং কি করে ফিক্স করবো? সে আমি তোমাদের ফোন দিয়ে দেখাই দেবো, কিন্তু আমার দেখলে কিন্তু ও মাল আসবে না। ওরে আমি যখনই দেখি তখনই খিস্তি খামারি করি, বুঝিছো? আমার একটা এন্ট্রি পার্টি, আমিও চাই ও মাল বিরাট একটা শাস্তি পাক। ঠিক আছে, তোমরা শাস্তি দিতে পারবা তো? তুমি খালি আমাদের ভিডিওটা জোগাড় করে দাও, তারপরে ওরে আসলা কচা দিয়ে বাড়বো। তাহলে এক কাজ করো, আমার বাড়ি চলো। বুঝতে পারিছো? আমার বাড়ি চলো, খাওয়া দাওয়া করবা। আর পয়সা করে কিছু আছে? পয়সা নিয়ে চাপ নাই, আছে 1000 হয়ে যাবে। আজকে বিকেলে আমাদের বাড়ি পার্টি হবে, খাওয়া দাওয়া। কালকে সকালবেলা বুঝিছো ওই মালটারে যে করে হোক পটাই টটাই তোমাদের সাথে বাগানে পাঠাই দেবো। ভালো করে বাংলা খাওয়াইয়ে সব কিছু জিজ্ঞেস করবা, দেখবা ঘড়াঘড় করে সব বলে যাবে। ওই প্রমাণ যদি কোর্টে দিয়ে দিতে পারো, তোমাদের 1 টাকাও লাগবে না। সত্যি আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো। প্রথম খোঁজাতেই আপনার দর্শন পেয়ে গেছি, ভগবান রূপী এসেছেন আপনি। কি যে বলো! বলছি কি, শোনো, আমার টাকা পয়সা কিচ্ছুর দরকার নেই, ওই দুটোর কিন্তু বিরাট শাস্তি দিতে হবে। আপনি খালি দেখেন আমরা কি করি। চলো তাহলে আমাদের বাড়ি। আচ্ছা চলেন। দুধেরে দেখাবো কত ধানে কত চাল। আরে খগেন, কেমন আছো? এই চলে যাচ্ছে। তো তোমার বাড়ি নাকি শুনলাম একটা ওই পাটা আছে, নাকি একটু রোগ রোগ অবস্থা, বিক্রি করবার শুনলাম। রোগ তো আছে, ও ঠিক করে ফেলাইছি আমি আয়ুর্বেদিক ওষুধ খাওয়াইয়ে। কি বলছো? হ্যাঁ, আয়ুর্বেদিক ওষুধ খাওয়াই রোগ ঠিক হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। তা কি ওষুধ খাওয়াইছো? ওসব আমি জানি না, ওই একটা ওঝা বাবা দিছে, তাই খাওয়াই দিছি, ঠিক হয়ে গেছে। তা বিক্রি করলি বলো, কত দিতেই হবে? ও না, এখন বিক্রি করবো না, ও কালী পুজোর সময় ছাড়া বিক্রি করবো না আমি। ওরকম করছো কেন? বলো, ন্যায্য দাম দেবো, সে পরে দেখা যাবে। এখন আমি একটু ব্যস্ত আছি, আমার বাড়ি অতীত কুটুম্ব আইছে, তাদের নিয়ে এখন খাতি টাতি দিতেই হবে। তা কোন গাঁওর কুটুম্ব শুনি? ওই তো চম্পাইনগরের কুটুম্ব। তা বলছি, কুটুম্ব যখন আইছে পয়সা করে তো দরকার, বিক্রি করে দাও না, ভালো দাম দেবো। বলছি শোনো, ও পাটার দাম তুমি দিতে পারবা না। কি বললে তুমি? ঠিকই বলেছি, ও পাটার দাম তুমি দিতে পারবে না। যাও থেকে বাড়ি থেকে যাও, আমার মাথাটা খারাপ করে না। আজকে এতগুলো লোকের সামনে আমার অপমান করলে, ভালো করলে না, কাজ বলে দিচ্ছি। আরে বাবা, আমাদের বাড়ি এখন আত্মীয় স্বজন আছে, তুমি যাও তো দেখি। এইরকম কুকুরের মতন তাড়াই দিচ্ছ? কোনোদিন তোমার ছাগল ফাগলের রোগ হোক, আমাদের বেশি আসো, কেন মনে বলিয়ে দিচ্ছি। আরে বাবা তুমি এখন যাও, পরে কথা হবে। মালগুলোর বেশি তেল বাড়িয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়া। এই যে দেখিছো না, বললাম না গরুর দালাল, ওই যে হচ্ছে ওর বাপ। এই বুড়োর বাপ? আরে বাবা বললো না, 1 নম্বর শয়তান। দেখিছো আমার ছাগলটা কেনার জন্য কিরকম ব্যবস্থা করছিল, উঠে পড়ে লাগবে, আমি বেসবো না তাও কিনবে। এইরকম হচ্ছে দালালের পরিস্থিতি। আপনি টেনশন করবেন না, ওর ছেলেরা ভালো মতো সাহায্য করবো, খালি হাতে আগে এভিডেন্স আসুক। সব হবে, তুমি চলো বাড়ির দিকে। আর এইসব কথাবার্তা বাড়ি যেয়ে আলোচনা করবো না, দেয়ালেরও কান থাকে, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে চলো, আজকে সালাদ দেখাবো কত ধানে কত চাল। মুরগি চুরি করে খাওয়া দেখাচ্ছি, দাঁড়া।